হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের অধ্যায় ৯ এর তোমার ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে হাজির হয়েছি। যথারীতি আমরা অধ্যায়টা শুরু করার আগে এমসিকিউর জন্য যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন, সেগুলো আমরা এক নজরে দেখে নিব। তো তোমরা যারা এই অধ্যায়ে একটু কম পড়েছো, তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা এই ইনফরমেশনগুলো একটু ভালো করে আ শেখার চেষ্টা করবে, একবার পড়ে নিবে। আর যারা পড়েছো ভালো করে এই অধ্যায়টা, তারা একবার চোখ বুলিয়ে নিলেই যথেষ্ট। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে দেখবা এই যে তথ্যগুলা জানা থাকলে পরবর্তীতে এমসিকিউটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো চলো আমরা তাহলে শুরু করি। তো আমরা ১ম স্লাইডে কি দেখতে পাচ্ছি? ১ম ইনফরমেশন একটু খেয়াল করো। বলছে ডেমোগ্রাফি আ শব্দটা শাব্দিক উৎপত্তিটা কোত্থেকে? আমরা সেটা একটু জেনে নিই। তো ডেমোগ্রাফি অর্থ এই শব্দটা তোমার গ্রিক শব্দ, ২ টা শব্দ আছে এখানে। একটা হচ্ছে ডেমোস আর একটা হচ্ছে গ্রাফিয়ান। ডেমোস আর একটা হচ্ছে গ্রাফিয়ান। ঠিক আছে? ডেমোস এবং গ্রাফিয়ান। তো ডেমোসের অর্থ হচ্ছে কি জনসংখ্যা। ডেমোসের অর্থ হচ্ছে জনসংখ্যা আর গ্রাফিয়ানের অর্থ হচ্ছে বর্ণনা। মনে থাকবে? আর জনমিতি অর্থ হলো কি জনসংখ্যার বর্ণনা। তো জনমিতি হচ্ছে কি ডেমোগ্রাফির বাংলা অর্থ হচ্ছে জনমিতি বা জীব পরিসংখ্যান হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, বাট ডেমোগ্রাফি হচ্ছে জনমিতি। ঠিক আছে? আর জনমিতি বাংলা কি বলবা? জনসংখ্যার বর্ণনা। ঠিক আছে? তো ডেমোগ্রাফি কথাটা, এই শব্দটা কোত্থেকে আসছে? গ্রিক শব্দ ডেমোস ও গ্রাফিয়ান থেকে। ডেমোস অর্থ হচ্ছে জনসংখ্যা আর গ্রাফিয়ান অর্থ হচ্ছে বর্ণনা। তার মানে জনমিতি শব্দের অর্থ কি হলো? জনসংখ্যার বর্ণনা। ঠিক আছে? আর ডেমোগ্রাফ শব্দটি বাংলা হচ্ছে জনমিতি। ঠিক আছে? ডেমোগ্রাফ হচ্ছে জনমিতি আর জনসংখ্যা বর্ণনা হচ্ছে কি ডেমোগ্রাফি। ওকে? এমসিকিউ তো আসতে পারে। তারপর আসেন জীব পরিসংখ্যান উৎসের মধ্যে উল্লেখযোগ্য হলো কি, কি? কি, কি উৎস আছে? আদমশুমারি আছে, নিবন্ধীকরণ পদ্ধতি আছে, জরিপ পদ্ধতি আছে। এগুলো আমরা অধ্যায়ের শুরুতে আলোচনা করেছিলাম। তারপর একটু জেনে রাখলেন। আর আদমশুমারি প্রতি ১০ বছর পর, পর হয়। এটা আমরা জানি। আমাদের দেশে লাস্ট ২০২২ সালে হয়েছিল। আ এখন অবশ্য ২২ সালে না, আচ্ছা আমি ঠিক মনে করতে পারছি ২২ সালেই মনে হয়। আর আদমশুমারির এখন তোমার একটা নাম দিয়েছিল, লেটেস্ট যে শুমারিটা হচ্ছে জনশুমারি বলেছিল। আদমশুমারি না বলে তারা জনশুমারি নামটা দিয়েছিল। তো এটা প্রতি ১০ বছর পর, পর বাংলাদেশে হয়ে থাকে। তো আসেন এর পরবর্তী এই ইনফরমেশনটা কি বলছে দেখি, যে কোন জনসংখ্যা যারা জীবনযাত্রা জীবনযাত্রার জন্য অন্যের উপর নির্ভর করে তাদের নির্ভরশীল জনসংখ্যা বলে। ঠিক আছে? তো এই যে আমরা নির্ভরশীলতা অনুপাত পড়ব, সেখানে নির্ভরশীল জনসংখ্যা কারা? যারা জীবনযাত্রার জন্য জীবনযাত্রার যে ব্যয় সেটার জন্য যদি কারো উপর নির্ভর করে। যেমন ধরো তুমি তোমার পরিবারে তুমি তোমার জীবনযাত্রা ব্যয়ের জন্য তুমি তোমার বাবার উপর নির্ভর করছো। কেমন? তোমার বাবা তাহলে বাবার উপর তোমরা যারা নির্ভর করছো ফ্যামিলির মধ্যে, তারা সবাই হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা। ঠিক আছে? আর কোন একটা দেশের যদি নির্ভরশীলতা অনুপাতটা কম হয়, তার মানে সেই দেশটা বেশি উন্নত বোঝায়। আর নির্ভরশীলতা অনুপাত যদি বেশি হয়, তাহলে সেই দেশটা তুলনামূলক কম উন্নত বোঝায়। কম উন্নত। ঠিক আছে? মানে নির্ভরশীলতার অনুপাত বেশি মানে হচ্ছে বেকারত্বের হারটা বেশি। বেশিরভাগ মানুষ আ কর্মঠ নয়, বেকার। সো তাহলে ওটা বেকার মানে কি? কোন একটা দেশ বেকারত্ব বেশি মানে কি ওই দেশটা অনুন্নত। তাই তো? আচ্ছা। পরবর্তী যাই, কি বলল যে কোন এলাকার লিঙ্গ অনুপাত ১০৪ দ্বারা কি বোঝায়? তো ১০০ দ্বারা বোঝায় যে প্রতি ১০০ জন মহিলার বিপরীতে পুরুষ আছে তোমার ১০৪ জন। খেয়াল করো, লিঙ্গ অনুপাত ১০৪ দ্বারা বোঝাবে কি প্রতি ১০০ জন মহিলার বিপরীতে পুরুষের সংখ্যা হচ্ছে ১০৪ জন। জনসংখ্যা ঘনত্ব এত জন বর্গ মাইল। দেখো বর্গ মাইল এ কথাটা ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এটা তুমি লেখার সময় বলবা। তাহলে এটা দ্বারা বোঝায় কি প্রতি বর্গ মাইলে তোমার ২০৬৮ জন লোক বসবাস করে। আর যদি এখানে বর্গ কিলোমিটার দিত, তোমার বর্গ কিলোমিটার দিত, তাহলে কি বলতা? তখন এই জায়গাটাতে চেঞ্জ হতো। যে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে ২,০৬৮ জন লোক বসবাস করে। ঠিক আছে? তাহলে তুমি এই যে এখানে এককটা একটু খেয়াল করো। কি বর্গ মাইলে দেওয়া আছে না বর্গ কিলোমিটারে দেওয়া আছে? এটা একটু খেয়াল করবা। তারপরে দেখো সন্তান ধারণে সক্ষম মহিলাদের বয়সটা কত ছিল? ১৫ থেকে ৪৯। ১৫ থেকে ৪৯ বছর পর্যন্ত বয়সের সীমা। ঠিক আছে? ব্যতিক্রম হতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। আর আমরা প্রজননের সক্ষমতা যাচাইয়ের জন্য আমরা এই ১৫ থেকে ৪৯ বয়সে যে ব্যবধানটা আছে সেটাকে আমরা সমান ৭ টা শ্রেণীতে ভাগ করি। কয়টা শ্রেণীতে ভাগ করি? ৭ টা শ্রেণীতে ভাগ করি। কেমন? সন্তান সন্তান ধারণে সক্ষম মহিলাদের বয়সের ব্যবধান হচ্ছে ১৫ থেকে ৪৯ মানে ৩৫ বছর। ব্যবধান কত? ৩৫ বছর। মনে রাখবা। এমসিকিউতে এভাবে আসবে যে ব্যবধান কত? সীমাস্ত মান কত? সীমাস্ত মান হচ্ছে তোমার ১৫ থেকে ৪৯, ব্যবধান হচ্ছে ৩৫ বছর। কয়টা গ্রুপে ভাগ করছি? ৭ টা গ্রুপে ভাগ করছি। সংযোজন বা পুনরুৎপাদন হার ২ ধরনের হয়। একটা হচ্ছে স্থূল সংযোজন হার, একটা হচ্ছে নিট সংযোজন হার। একটা হচ্ছে জিআরআর, আরেকটা হচ্ছে এনআরআর। ঠিক আছে? সংযোজন হার। সংযোজন হার কিন্তু আমরা শুধুমাত্র মেয়ে শিশুদেরকে নিয়ে কথা বলি। মেয়ে সন্তানদেরকে নিয়ে কথা বলা হয়। পরবর্তীতে যাই।
তো এই যে ইনফরমেশনগুলো এগুলো আমাদের লাগবে। এগুলা এমসিকিউতে খুব বেশি আসে, প্লাস অনুধাবনমূলক প্রশ্ন আসে। জিআরআর মানে এক দ্বারা বোঝাচ্ছে মহিলার সংখ্যা বেড়ে আছে। সন্তান জন্মদানের সক্ষম মহিলাদের সংখ্যা বাড়ছে। জিআরআর কম মানে হচ্ছে ১ এর থেকে কম মানে হচ্ছে কমে যাচ্ছে। আর জিআরআর ইকুয়াল টু 1 থাকা মানে হচ্ছে সমান থাকবে। জনসংখ্যার কোনো পরিবর্তন হবে না। মানে প্রজননক্ষম মহিলারা যতজন আছে ১০ জন মহিলা থাকলে ১০ জনই কন্যা সন্তান জন্ম দিচ্ছে। ১০ টা কন্যা সন্তান জন্ম দিয়েছে। ১ এর থেকে বেশি মানে হচ্ছে ১০ জন মা বা ১০ জন মহিলা তাদের চেয়ে বেশি সংখ্যক কন্যা সন্তান জন্ম দেয়। ১ এর থেকে কম বলতে বোঝায় যে ১০ জন যতজন মা আছে তারা তাদের চেয়ে কম সংখ্যক কন্যা সন্তান জন্ম দেয়। ঠিক আছে? তো কম সংখ্যক কন্যা সন্তান জন্ম দেয় মানে কি? ভবিষ্যতে মায়ের সংখ্যা কমে যাচ্ছে। আর মায়ের সংখ্যা কমে যাওয়া মানে কি? জনসংখ্যা আরো কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সটে যাই। আমরা কয়েকটা সূত্র দেখব। এই সূত্রগুলো আমরা ম্যাথ করার সময় দেখেছি। তারপরে একবার দেখে রাখা। নির্ভরশীলতা অনুপাত কিভাবে বের করে? উপরে হচ্ছে তোমার ০ থেকে ১৪ বছর বয়সী জনসংখ্যা এবং ৬৫ বছরের চেয়ে বেশি জনসংখ্যার যোগফলকে ১৫ থেকে ৬৪ বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে নির্ভরশীলতার অনুপাত। পাশে কোনটা দ্বারা কি বুঝিয়েছি এটা আমরা লিখে দিয়েছি। লিঙ্গ অনুপাত উপরে মেল নিচে ফিমেল ইনটু 100 মোট ফিমেল সংখ্যা, মোট মেল সংখ্যা, মোট এটা স্ত্রীরা হবে, এটা এফ হবে। এন হবে, এটা এফ হবে। আর জনসংখ্যা ঘনত্ব হচ্ছে উপরে মোট জনসংখ্যা থাকবে, নিচে থাকবে আয়তন। হ্যাঁ, বলি আয়তন কিন্তু এটা ক্ষেত্রফল আকারে দেয়া থাকবে। তাহলে কোন একটা দেশের মোট জনসংখ্যাকে তার মোট আয়তন দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জনসংখ্যা ঘনত্ব। অশোধিত জন্মহার, যে ক্রুড বার্থ রেট, যে মোট কতটা শিশু জন্মগ্রহণ করছে এবং কতজন মোট জনসংখ্যা কত ছিল ওই এলাকায়, কেমন? গুণ ১০০০। তারপর সাধারণ প্রজনন হার, তাহলে এখানে চেঞ্জ হয়েছে কোথায় দেখো, এখানে চেঞ্জ হয়েছে এই যে এখানে সব জনসংখ্যাকে না নিয়ে শুধুমাত্র যারা সন্তান জন্মদানের সরাসরি ভূমিকা রাখে, যে ১৫ থেকে ৪৯ বছর বয়সে যে মহিলারা আছে তাদেরকে হিসেব করা হয়েছে। বয়ঃক্রমিক প্রজনন হার হচ্ছে কি, ওই যে আমরা মহিলাদের বয়সের যে গ্রুপটা, যে সীমাটা ছিল ১৫ থেকে ৪৯, সেটাকে আমরা ৭টা ভাগে ভাগ করছি। কারণ প্রতিটা ভাগে বা প্রতিটা বয়সে সক্ষমতাটা তো সেম থাকে না। সো দ্যাটস ওয়াই আমরা যদি আলাদা, আলাদা করে স্টাডি করতে চাই তাহলে আমরা গ্রুপ, গ্রুপ করে করলে জিনিসটার রেজাল্ট আরো বেটার রেজাল্ট দেয়। সো দ্যাটস ওয়াই আমরা ওই গ্রুপগুলোকে ৭টা ভাগে ভাগ করছি। ৭টা গ্রুপে বিভক্ত করে আমরা আলাদা, আলাদা করে গ্রুপ করে স্টাডি করতে চাইলে তখন সেটা হবে বয়ঃক্রমিক প্রজনন হার। ঠিক আছে? আই দ্বারা বোঝাচ্ছে কি, তুমি যদি আই এর মান ১ দাও তাহলে ১ গ্রুপ। প্রথম গ্রুপ নিয়ে কথা হচ্ছে। আই এর মান ২ মানে হচ্ছে দ্বিতীয় গ্রুপ। ঠিক আছে? ওই ৭টা গ্রুপ করছি, ওই ৭টা গ্রুপের প্রথম এবং দ্বিতীয় গ্রুপ নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে? এই যে স্পেসিফিক ফার্টিলিটি রেট। এটা একটু যারা ম্যাথ করেছেন, অবশ্যই যারা এই ক্লাসটা করছো, বেশিরভাগই হয়তো আমি ধরে নিচ্ছি তারাই ওদের আগে পড়েছো, পড়ে দেন এই ক্লাসটা করছো। ঠিক আছে? অবশ্যই এটা করা, এটাই সিস্টেম, এটাই হওয়া উচিত। যদি কেউ এই অধ্যায়টা না পড়ে শুধুমাত্র এখানে এসে থাকো তাহলে এটা থেকে তুমি আউটকামটা খুব কম পাবা। সো সাজেশন থাকবে, স্যারের রিকোয়েস্ট থাকবে একবার অধ্যায়টা করে আসা। তারপর তুমি দেখবা অনেক কিছু তুমি এখানে পারছো। বুঝে, বুঝে করতে পারছো। মুখস্থ আর করতে হবে না। নাহলে তোমাকে না বুঝে মুখস্থ করতে হবে। মোট প্রজনন হার। সো স্লাইডগুলো একটু সূত্রগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। আমি সবগুলো সূত্র একবার দিয়েছি এখানে। স্থূল সংযোজন হার সূত্রটা খেয়াল করো। নিঃসংযোজন হার, অশোধিত মৃত্যু হার। অশোধিত জন্মহার ছিল, এখন মৃত্যু হার। জন্মহারের বেলায় উপরে বি মানে কতজন জন্মগ্রহণ করেছিল আর ডিভাইড বাই পপুলেশন ছিল। আর এখন অশোধিত মৃত্যু হারের বেলায় কতজন মারা গিয়েছে, নিচে মোট কতজন পপুলেশন, জনসংখ্যা, টোটাল পপুলেশনটা। নেক্সট, স্বাভাবিক পদ্ধতিতে জনসংখ্যা বৃদ্ধির হার। আমরা জনসংখ্যা বৃদ্ধির হারটা ৩ ভাবে করতে পারি। একটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতিতে করতে পারি হিসাবটা, জ্যামিতিক পদ্ধতিতে করতে পারি, আরেকটা হচ্ছে সূচকীয় বা এক্সপোনেনশিয়াল পদ্ধতিতে জনসংখ্যা বৃদ্ধির হারটা বের করা যায়। এখানে পি এন, পি নট এগুলো দ্বারা কি বুঝবে? পি নট হচ্ছে প্রারম্ভিক জনসংখ্যা আর পি এন হচ্ছে এন বছর পর উক্ত উক্ত দেশের জনসংখ্যা বা উক্ত এলাকার জনসংখ্যা। সূত্রগুলো একটু মাথায় রাখার চেষ্টা করুন। এটা অ্যান্টি লগ, এটা অ্যান্টি লগ, এটা হাইপেন, এটা নট মাইনাস, মাইনাস না, এটা হাইপেন। ঠিক আছে? আর এখানে স্বাভাবিক পদ্ধতিতে জনসংখ্যা বৃদ্ধি হারটা কিভাবে করবো, যে ক্রুড বার্থ রেট থেকে ক্রুড ডেথ রেটটা বাদ দিয়ে দিব, দ্যাটস ইট, আর কিছুই না। সো এটাকে এভাবে লেখা যায়। আমি একটা আলোচনা করে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো যে এমসিকিউ গুলো করতে গেলে তোমার কি কি ইনফরমেশন গুলো পুরো একবার চোখ বুলে নিতে হবে, সেগুলো একবার দেখে নিলে পরবর্তীতে এমসিকিউ গুলো ইজি হয়ে যাবে আমাদের জন্য। তারপর জ্যামিতিক পদ্ধতি, জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কাল, তিনগুণ হওয়ার সময়কাল, এই যে সূত্রগুলো ছোটখাটো সূত্র, এগুলো আমাদের এমসিকিউতে আসবে, দেখবো আমরা এমসিকিউ করব। সো এখানে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধি হার জানা থাকলে আমরা বলতে পারবো যে সেই জনসংখ্যাটা দ্বিগুণ হতে কত সময় লাগবে, তিনগুণ হতে কত সময় লাগবে, সেটা জ্যামিতিক পদ্ধতিতে বলো বা সূচকীয় পদ্ধতিতে বলো, আমরা দুইভাবেই বের করতে পারবো। তো চলো আমরা শুরু করি। তো ফার্স্টে আসো, নিম্নে কোন ক্ষেত্রে জনসংখ্যা কোনো পরিবর্তন হবে না? জিআরআর ইকুয়াল টু 1। ওই যে বললাম যে সংখ্যা জিআরআর ইকুয়াল টু 1 মানে কি, মায়েরা তাদের সমান সংখ্যক মা রেখে যাচ্ছে।
মহিলা রেখে যাচ্ছে। তার মানে তোমার জন্মদানে সক্ষম মহিলার সংখ্যা বাড়ছে না। আগের মতোই থাকছে। মানে ১০ জন মহিলা ১০ জন মেয়েই রেখে যাচ্ছে। এক্ষেত্রে জনসংখ্যা বাড়বে না। প্রজননক্ষম স্ত্রীলোকের বয়স কয়টা শ্রেণীতে ভাগ করছিলাম? ৭ টা শ্রেণীতে। মনে পড়ছে এবার? আচ্ছা। নেক্সটে যাই। একটি দেশের নির্বাসিত অনুপাত কম। নির্বাসিত অনুপাত কম মানে হচ্ছে সে দেশটা বেশি উন্নত। আর নির্বাসিত অনুপাত বেশি এটা দ্বারা কি বোঝায়? ওই দেশটা একটু কম উন্নত। নেক্সটে যাই। আদমশুমারি কত বছর পর, পর হয়? ১০ বছর পর, পর। তারপর লিঙ্গ অনুপাতের সূত্র কোনটি? মেল বাই ফিমেল। আনসার হচ্ছে এটা। ঠিক না? ইনটু 100 নট 1000 না কিন্তু 100। বইয়ের সূত্রগুলো খেয়াল করবা। বইয়ে যেভাবে দেওয়া আছে ওভাবেই আমাদেরকে উত্তর করতে হবে। কোন দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় বলতো? জনসংখ্যা ঘনত্ব পাওয়া যায়। নেক্সট। জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কাল। তাহলে এখানে লন 2 বাই আর ছিল এইটা। ঠিক আছে? এটা কিন্তু পি। এখানে পি। এখানে লন না। এটা ই ভিত্তিক লগ হতে হবে। সো ২ টা সূত্র আছে। যেটা আবার এক্সপোনেনশিয়াল সেটা ছিল কিরকম? যে log 2 ডিভাইড বাই 1 প্লাস আর। তাই না? চলো আমরা সূত্রটা দেখে আসি চলো। এই যে এই log 3 ডিভাইড বাই log 1 প্লাস আর। ঠিক আছে? log 1 প্লাস আর। তো এটা হচ্ছে তোমার জ্যামিতিক পদ্ধতি। আর এখানে যেটা দেওয়া আছে লন মনে রাখবা। লন মানে হচ্ছে তোমার ই ভিত্তিক লগটাকে আমরা লন বলি। কেমন? তাহলে এখানে যে ই ভিত্তিক লগ দেওয়া আছে এটা আসলে লন দেওয়া আছে। তো লন 2 ডিভাইড বাই আর। সূচকীয় বা এক্সপোনেনশিয়াল পদ্ধতিতে এটা ছিল। চলো নেক্সটে যাই। মোট জীবন্ত শিশুর জন্মের সঙ্গে মোট সন্তান ধারণের সক্ষম মহিলাদের অনুপাতকে কি বলে? সাধারণ প্রজনন হার ছিল, তাই না? যে বি ডিভাইড বাই এফ ১৫ থেকে ৬৪ ইন্টু 1000 এটাতে ছিল সাধারণ প্রজনন হার। তাহলে মোট জীবন্ত শিশু বি সন্তান ধারণের সক্ষম মহিলাদের অনুপাত। সন্তান ধারণের সক্ষম মহিলা কারা? ১৫ থেকে ৬৪ বছর যারা আছে তারা হচ্ছে সন্তান ধারণের সক্ষম। তো এটা অনুপাতকে আমরা বলছি সাধারণ প্রজনন হার। সূত্র এবার সূত্র থেকে সরাসরি দিয়ে দিতে পারে। ম্যালথাসের সূত্র অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি হয় জ্যামিতিক হারে। কি হারে? গাণিতিক হারে না, জ্যামিতিক হারে। ইনফরমেশন মাথায় রাখার মতো মনে রাখবা। ম্যালথাসের সূত্র অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক উপায়ে। অসহীত জন্মহার নিচে কোনটি ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়? অসহীত জন্মহার। তাহলে আমরা যে জন্মহারটা বলি তাহলে এটা ৩ টা জিনিসের উপর ডিপেন্ড করবে। বয়স, মায়েদের বয়স যত কম হবে, সো মায়েদের বেশি হলে আবার 30 প্লাস হলে কমে আসবে। মায়েদের বয়স যদি আবার তোমার ১৫ থেকে কম থাকে তাহলেও জনসংখ্যা বা সরি সন্তান জন্মদানের সক্ষমতা কমে আসবে। সো এখানে বয়স একটা ফ্যাক্ট, লিঙ্গ একটা ফ্যাক্ট। মানে কি লিঙ্গ কাদেরকে নিয়ে কথা হচ্ছে? শুধু ফিমেল থেকে নেওয়া হচ্ছে, মেল থেকে নেওয়া হচ্ছে না। তারপর বৈবাহিক অবস্থা। কেমন? বিবাহিত হইতে হবে। সন্তান জন্মদানের সক্ষমতা একটাই আরকি বিবাহিত হইতে হবে। কারণ এটা যেহেতু আমরা বলি যে ধর্মীয় বলো বা আইনানুগভাবে আমাদের একটা অনুশাসন আছে। সে অনুযায়ী যে লিগ্যাল প্রসিডিউর এ আগাইতে হবে। সো বয়স হলেই হবে না, লিঙ্গ ফিমেল হলেই হবে না। তা একটা আম তোমার বৈধ একটা কি থাকতে হবে? অনুমতি বলতে পারো। আম একটা স্বীকার্য কি বলে এটা? আচ্ছা যাই হোক। তাহলে বৈবাহিক অবস্থায় এটা একটা ফ্যাক্টর। কেমন? কারণ অবিবাহিত হলে তুমি সন্তান জন্মদানে স সক্ষম হলেও অবিবাহিত হলে তুমি সন্তান জন্মদান দিতে পারবে না। এটা আইনত অবৈধ। আচ্ছা এরপরে যাই। জনসংখ্যা বৃদ্ধি হার 2.2% হলে কত বছর পর জনসংখ্যা দ্বিগুণ হবে? দেখছো? এই মাত্র সূত্র পেলাম। তাহলে আমরা দ্বিগুণ হওয়ার সময়কাল তো আর এর মান হচ্ছে 2.2%। কেমন? 2.2% হচ্ছে 0.022। তাহলে আমরা চলো এক্সপোনেনশিয়াল পদ্ধতিতে করে ফেলি। সেটা কি ছিল? ln 2 ডিভাইড বাই r। তো ln 2 দিলাম, আর এর মান হচ্ছে 0.022। ঠিক আছে? তাহলে আমরা চলো আমরা এখন এটা ক্যালকুলেটরে দেই। ln 2 ভাগ 0.022। তাহলে প্রায় ৩১ বছর। ৩১ বছর কত আসে? ৩১.50। তো প্রায় আমরা ৩২ ধরতে পারি। কেমন? ৩২ বছর। ওকে? আচ্ছা। এনআর দ্বারা কি বোঝায়? ওই যে বললাম সংযোজন হার ২ রকমের। এটা হচ্ছে স্থূল সংযোজন হার, একটা নিট সংযোজন হার। তাহলে এনআর হচ্ছে নিট সংযোজন হার। নেক্সট। বয়সভিত্তিক প্রজনন হারের সমষ্টিকে কি বলে? বয়সভিত্তিক প্রজনন হারের সমষ্টিকে কি বলে? মোট প্রজনন হার। দেখো বয়সভিত্তিক প্রজনন হার বললে বয়ঃক্রমিক প্রজনন হারকে বোঝাচ্ছে। কিন্তু যখন সমষ্টি বলছি তখন টোটাল ফার্টিলিটি রেট বোঝাচ্ছে। টোটাল ফার্টিলিটি টিএফআর বা মোট প্রজনন হার। সূত্রটা খেয়াল করবা। টিএফআর ছিল সামেশন
ASFR, ASFR, কেমন? নেক্সটে যাই। জীব পরিসংখ্যান উৎস কোনটা? আদমশুমারি, কাজী অফিস, রেলওয়ে স্টেশন, অবশ্যই রেলওয়ে স্টেশন না। আদমশুমারিতে হিসেব করা হয় যে কোথায় কোন ঘরে কতজন সন্তান জন্মগ্রহণ করছে, মারা গেছে কয়জন, এগুলো নিয়ে হিসেব করা হয়। কাজী অফিসে বিবাহ ডেটাগুলো আমরা পেয়ে থাকি। আর বিবাহটাও এখানে সন্তান জন্মদানের ক্ষেত্রে একটা ফ্যাক্টর। সো আনসার হচ্ছে ১ আর ২, আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ক। নেক্সটে যাই। জনসংখ্যা ঘনত্বের ক্ষেত্রে কি হয়? জনসংখ্যা বাড়লে ঘনত্ব বাড়ে, হ্যাঁ হতে পারে। জনসংখ্যা বাড়লে ঘনত্ব কমে, নো। বাড়লে তো বাড়বে। আয়তন বাড়লে ঘনত্ব কমে, হ্যাঁ। দেখবা রাশিয়ার মতো বড় বড় দেশ যেগুলো, এগুলো বিশাল আয়তন। সো ওখানে বিশেষ করে আমাদের দেশের থেকেও কিন্তু মানুষ বেশি ওদের ওখানে, কিন্তু আয়তন বিশাল হওয়ার কারণে তাদের ঘনত্বটা কম। কানাডা, হ্যাঁ, অনেক বিশাল আয়তন হওয়ার কারণে ওদের ঘনত্বটা কম। আবার বাংলাদেশে, হ্যাঁ, ধরো ২০ কোটি, কিন্তু আমাদের আয়তন কম হয়, আমাদের ঘনত্বটা বেশি। তো আয়তন বাড়লে ঘনত্ব কমে, জনসংখ্যা বাড়লে ঘনত্ব বাড়ে। কমন সেন্স। জনসংখ্যা বৃদ্ধি হার নির্ণয় করার পদ্ধতি কি কি? জ্যামিতিক পদ্ধতি আছে, গাণিতিক পদ্ধতি আছে, আবার স্বাভাবিক পদ্ধতি আছে। তাতে এখানে স্বাভাবিক ৩টে হবে আনসার, কেমন? ১ আর ৩। গাণিতিক পদ্ধতি, স্বাভাবিক পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি, সূচকীয় পদ্ধতি। এইটা ৩টে আনসার দিব, ৩টেই। নেক্সটে যাই। পরিসংখ্যান ব্যুরো একটি এলাকার জিও পরিসংখ্যান সংগ্রহের জন্য জনাব রহিবকে দায়িত্ব প্রদান করেন। তিনি তথ্য সংগ্রহ করে দেখলেন যে অশোধিত জন্মহার হচ্ছে কত? ৪৭.৪১। তাহলে মোট জন্মহার দেওয়া আছে ৫৪.৭। তাহলে ওই এলাকার মোট জনসংখ্যা কত? অশোধিত জন্মহার দেওয়া আছে। অশোধিত জন্মহারের হিসেবটা কি দেখো তো? সিভিআর। তো সিভিআর হলে তোমার আচ্ছা, এখানে প্রশ্নটাতে একটা প্রবলেম পাচ্ছি। এটা তো মনে হয় অশোধিত জন্মহার, মোট প্রজনন জন্মহার, এটাতে একটু ভুল আছে। এই তথ্যটা কখনোই স্বয়ংসম্পূর্ণ না। এটা দিয়ে জনসংখ্যা বের করা যাবে না। প্রশ্নটা ভুল আছে। আচ্ছা, তাহলে এইটা দিয়ে আমরা জনসংখ্যা বের করতে পারবো না। সেভিয়ার আর মোট জন্মহার দেওয়া আছে। টিএফআর, টিএফআর তো না, টিএফআর হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। এটা খুব বের করা যাবে না। প্রশ্ন ভুল আছে। এটা বোর্ড পরীক্ষা না কোথায় আসলো? কোনো কলেজে আসছে মনে হয়। আচ্ছা, এটা ভুল আছে। এটা আপাতত আমরা রাখি। এটা নেক্সট আসবে না। কারণ যদি ভুল, নেক্সট রিপিট করবে না এটা। আর একটু পরটা কি বলল যে উনি জীবাশ্ম গ্রহণ করে তিনি তথ্য সংগ্রহ করে দেখলেন যে এটা। তাহলে তথ্য সংগ্রহ পদ্ধতি কোনটি? শুমারি করছে, হ্যাঁ? তাহলে এটার কোনো আইডিয়া এখানে নাই। যাক, এই প্রশ্ন আমরা ইগনোর করি। দরকার নেই। পরটাতে যাই। ২০১১ সালে আদমশুমারি অনুসারে ঢাকা ও চট্টগ্রামের আয়তন ও জনসংখ্যা ছকটি নিম্নরূপ। তো বিভাগের নাম দেওয়া আছে, আর চট্টগ্রামের জনসংখ্যা ঘনত্ব বের করতে বলছে। তো জনসংখ্যা ঘনত্ব আমরা বের করব খুব সিম্পল ওয়েতে। কি করব? তোমার জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করি। তো জনসংখ্যা হচ্ছে ২৮০৭৯০০০ ভাগ ৩৩৭৭১। তাহলে আসতেছে ৮৩১.৪৫। তাহলে এইটা ঠিক আছে। তাহলে জনসংখ্যা ঘনত্বকে তুমি কিভাবে করবো? জনসংখ্যাকে তুমি আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে গেল। ঢাকার জনসংখ্যা ঘনত্ব এত হলে পি এর মান কত? তো জনসংখ্যা ঘনত্ব আমরা কিভাবে বের করি? ডেনসিটি পি বাই এ। তাহলে তুমি যদি পি সমান বের করতে চাও, তাহলে ডি আর এ গুণ করে দাও, তাই না? তাহলে এখন আসো ডি আর এ। ডি হচ্ছে জনসংখ্যা ঘনত্ব, সেটা কি দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে যে ১৫০২। ১৫০২ গুণ আয়তন, আয়তন হচ্ছে ৩১/১২০। তাহলে আসছে তো ৪৬৭৪, ৪৬৭৪, ২২৪০। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, হয়ে গেল। নেক্সটে যাই। সর্বপ্রথম কে পূর্ণাঙ্গ জীবন সারণী তৈরি করেন? লাইফ টেবিল তৈরি করেন কে? জন গ্রান্ট। আচ্ছা, জীববিজ্ঞানের যে জনমিতি এই উদ্ভাবন করে কিন্তু জন গ্রান্ট, আমরা সামনে পাবো। চলেন, জীব পরিসংখ্যানের উৎস কয়টি? জীব পরিসংখ্যানের উৎস ৩টি, বইতে আছে একদম। সো এটা একটু মনে রাখবেন। লাইফ টেবিল মানে হচ্ছে এমন একটা টেবিল যেখানে আমরা কোনো একটা নির্দিষ্ট এজের বয়সের মানুষ পরবর্তীতে কত বছর বেঁচে থাকবে তার সম্ভাবনা বের করতে পারি। এটা যে টেবিলের সাহায্য করি, ওই টেবিলটার নাম হচ্ছে লাইফ টেবিল। কেমন? এটা কে করছে? পূর্ণাঙ্গ লাইফ টেবিলটা সর্বপ্রথম জন গ্রান্ট দিয়েছিলেন।
নেক্সটে যাই। শুমারি পদ্ধতি ২ ধরনের। একটা হচ্ছে তোমার আম আ নু কি বলে? আদ শুমারি জরিপ ২ ধরনের হয়। এটা নমুনা, এটা হচ্ছে টোটাল সবগুলা করে। শুমারির নমুনা জরিপ, আরেকটা হচ্ছে তোমার শুমারি জরিপ বলে আরকি। তো শুমারি পদ্ধতি ২ প্রকার। এটা তোমরা অধ্যায় ৯ ৮ এ পাবা। ৮ এ আলোচনা করা হইছে। বাংলাদেশের সর্বোচ্চ জনসংখ্যা শুমারি হয় কত? ১৯৭৪ সালে। স্বাধীনতার পর ৩ বছর পর। নেক্সটে যাই। ২ টি শুমারির মধ্যবর্তী সময়ে জনসংখ্যা প্রাকলন ব্যবহৃত হয়। ধরো তোমার আম আমাদের যেহেতু ১০ বছর পর এই আদমশুমারিটা হয়। তো এখন আদমশুমারি যদি ১০ বছর পর হয়, তাহলে এখন তোমার যদি ১০ বছরের মধ্যবর্তী কোনো একটা বছরের জনসংখ্যা আমি জানতে চাই, তখন আমি কি করব? সেটাকে আমি ম্যাথমেটিক্যালি প্রাক্কলন করব, এস্টিমেটেড করব। হ্যাঁ? এস্টিমেটেড করব। এটাকে বলা হয় বিশ্লেষণ পদ্ধতি। এটাকে কি বলা হয়? বিশ্লেষণ পদ্ধতি। তাহলে যদি গবেষণার জন্য কখনো কোনো প্রয়োজন হয় যে আমার এমন একটা সালে জনসংখ্যা জানা প্রয়োজন, যে জনসংখ্যার যে সালটা হচ্ছে তোমার ওই যে ১০ বছর পর যে আদমশুমারি হয়, এদের মধ্যবর্তী কোনো একটা সাল। লেটস সে আমাদের ২০১২ সালে একবার জনসংখ্যা ঘনত্ব হইছে। ১০ সালে হয়েছিল। ১০ এর পরে ২০২২ সালে হয়েছিল। কোভিড এর কারণে ২০২২ এ গেছে। তো ১০ সালে একবার হইছে, ২০২২ সালে হইছে। এখন আমি ২০১০ সালে মোট জনসংখ্যাটা জানি, ২০২২ সালেরটাও জানি। কিন্তু আমার ধরো প্রয়োজন হচ্ছে ২০১৮ সালের জনসংখ্যাটা জানার। তো আমি কিভাবে করব? তখন যে পদ্ধতি করব সেটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে? ম্যাথমেটিক্যালি ওটা বের করতে হয়। নির্ভরশীলতা অনুপাত কয় প্রকার? নির্ভরশীলতার অনুপাত আ তো ১ প্রকার। কোন নির্ভরশীলতার অনুপাত তো নাই। ১ প্রকার। প্রকারভেদ নাই। তারপর ঢাকা বিভাগে পুরুষ ও মহিলার সংখ্যা যথাক্রমে এত হলে লিঙ্গ অনুপাত কত? তুমি কি করো? পুরুষকে মহিলা দ্বারা ভাগ করে দাও। কাজ শেষ। পুরুষ কত? ২, ৩, ৮, ১, ৪ ভাগ ২, ২, ৯, ১, ৫। তাহলে আসতেছে কত? 1.0 আচ্ছা, এটাকে আবার কি করতে হবে? লিঙ্গ অনুপাত ১০০ দিয়ে গুণ করতে হবে। আমি ১০০ দিয়ে গুণ করে নেই। ১০৩.৯২। তাহলে ১০৩.৯২ এর কাছাকাছি কোনটা আছে? ১০৩.৯২ আ জনসংখ্যা পুরুষের অনুপাত এখানে তো কোনটাই নেই। আচ্ছা, ১০৩.৯২ তার মানে ১০৪। এটা মনে হয় ভুল হইছে। এখানে মনে হয় দশমিকটা এখানে হবে। আ এরকম হবে মনে হয়। ১০৪ দশমিক সামথিং। অ্যাকচুয়াল রেজাল্ট আসতেছে তোমার ১০৩.৯২। সো এটার কাছাকাছি যেটা আছে বের করলে হবে, অপশনে দেয়া থাকবে। এখানে হয়তোবা আমি অপশন টাইপ করতে ভুল করছি হয়তোবা। ঠিক আছে? তো তোমরা এটা সঠিক হলে আনসার এটা পাবা। সরাসরি না পেলেও কাছাকাছি যেটা হবে সেটা আনসার দিবা। ঠিক আছে? মোট প্রজনন হার হলো বয়ঃক্রমিক প্রজননের সমষ্টি। আমরা বয়ঃক্রমিক প্রজনন যে ৭ টা আছে ওগুলো যোগ করলে মোট প্রজনন হারটা পেয়ে যাই। নেক্সট। জিআর এর মান হতে পারে কি? জিআর মানে ১ এর থেকে বড় হতে পারে, সমান হতে পারে, আবার ছোট হতে পারে, সবকটা হতে পারে। জিআর 1 দ্বারা বোঝায় জনসংখ্যা স্থির থাকবে, চেঞ্জ হবে না, বাড়বে না। এটা প্রথম এমসিকিউটা এটাই ছিল। সরি। নিচের কোনটি জনসংখ্যা বৃদ্ধি হার নির্ণয়ে ব্যবহৃত পদ্ধতি? স্বাভাবিক পদ্ধতি আছে, এক্সপোনেনশিয়াল পদ্ধতি, জ্যামিতি পদ্ধতি, তিনটাই। তারপর একটি দেশের সকল নাগরিকের তথ্য সংগ্রহ, সংকলন ও মুদ্রণ সামগ্রিক প্রক্রিয়াকে শুমারি বলে, আদমশুমারি বলে। শুমারি বা আদমশুমারি। ঠিক আছে? জনশুমারি এখন নতুন নাম। জনমিতিতে ব্যবহৃত জনমিতি আলোচনা করা হয় কি নিয়ে? জনসংখ্যা বৃদ্ধি হার নিয়ে। হ্যাঁ। বিভিন্ন জনমিতি হার নিয়ে করা হয়। জনগণের মাসিক আয়? না, মাসিক আয় নিয়ে আমরা করি না। ঠিক আছে? ওটা ইকোনমিক্স বা আমরা অন্য সেক্টর, পরিসংখ্যান অন্য সেক্টর নিয়ে কাজ করি। টাইম সিরিজ নিয়ে কথা বলতে পারি এটা। জনমিতিতে আয় নিয়ে কথা বলা হয় না। তারপর জীব পরিসংখ্যান হলো জীব ঘটনার সময় সংখ্যাত্মক বর্ণনা। হ্যাঁ, হতে পারে। জীব ও প্রাণীদের সংখ্যাত্মক বর্ণনা না, বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন হতে পারে। তার মানে কি? ঘটনা, বিভিন্ন মানুষের মানব জীবন সম্পর্কিত বিভিন্ন ঘটনা বলেই আমরা অবশ্যই সে সংখ্যা আকারে আনতে হবে। তো ঘটনা বলেগুলো নিয়ে যেটা আলোচনা করে, যে পরিসংখ্যান যে শাখাটা আলোচনা করে সেটাই হচ্ছে জীব পরিসংখ্যান, তাই না? মানে মানব জীবন সম্পর্কিত বিভিন্ন ঘটনা বলে। সো এখানে ২ নাম্বারটা যে বলল জীব প্রাণী, জীব প্রাণী বলতে এখানে প্রাণী না, মানুষদের নিয়ে কথা হচ্ছে। নেক্সটে যাই। তাহলে ১৫৫ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট একটি শহরের জনসংখ্যা হচ্ছে এত, নারী সংখ্যা এত হলে উক্ত জনসংখ্যা লিঙ্গ অনুপাত করে। এটা আপনারা করবেন। পুরুষের সংখ্যাকে নারীর সংখ্যা দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ। এটা আপনারা করবেন, আনসারটা কত আসে। ঘনত্ব বের করবেন। ঘনত্ব হচ্ছে কি? মোট জনসংখ্যা। দুটোটা যোগ করবেন। ২ টা যোগ করলে মোট জনসংখ্যা পেয়ে যাবে, সেটাকে তুমি আয়তন দিয়ে ভাগ করবা। করে এখানে কোনটা আনসার হয় মিলাই দেখবা।
নেক্সটে যাই। কোন নির্দিষ্ট সময়ে কোন দেশের জনসংখ্যা হচ্ছে পি নট, n বছর পর হচ্ছে এত। তো স্বাভাবিক বৃদ্ধির হার কত? বৃদ্ধির হারটা হচ্ছে r। তাহলে ৩ বছর পরে আমাদের জ্যামিতিক উপায়ে সেটা কত হবে? সেটা বের করতে বলছে। আমাদের এখানে কোনটা হবে? এইটা। সূত্র হচ্ছে এইটা। এটা যদি তোমরা একটু দেখো, আম তোমরা অনেকে হয়তোবা ক্লাস 8, 9 এ থাকতে চক্রবৃদ্ধি মুনাফা করছো। কাইন্ড অফ এটাই। তা ৩ বছর পরে জনসংখ্যা হবে আমাদের এই সূত্রটা দিয়ে করে। আর জ্যামিতিক পদ্ধতিতে আর এর মান কত? সূত্র একদম জ্যামিতিক পদ্ধতিতে আর এর মানের সূত্রটা আমরা সেটা এখানে লিখছি। সেটা এখানে সরাসরি করবা অ্যান্টি লগ, এই যে এটা সরাসরি সূত্র, একদম সরাসরি সূত্র তুলে দিয়েছে এখানে। নেক্সটে যাই। জীব পরিসংখ্যানের জনককে, এই যে বললাম জন গ্রান্ট, দেখছো? লাইফ টেবিলটা উনি প্রথম দিয়েছেন। আর জীব পরিসংখ্যানের জনক আমরা জন গ্রান্টকেই ধরি। নেক্সটে যাই। সংযোজন হার ২ প্রকার, স্থূল এবং নিট। n এর মান হতে পারে, n এর মানও ১ থেকে বড়, সমান এবং ছোট হতে পারে। n এর মান কিন্তু n এর মান কিন্তু কখনো জিআর থেকে বড় হবে না, সর্বোচ্চ জিআর এর সমান হবে। নিচের কোন বয়সীমাটি অনির্ভরশীল, মানে তারা নির্ভরশীল নয়, সেটা হচ্ছে ১৫ থেকে ৬৪। বাকি এরা হচ্ছে নির্ভরশীল অর্থনৈতিকভাবে। নেক্সটে যাই। কোন দেশের নির্ভরশীল জনসংখ্যা হলো ১৫ বছরের কম? হ্যাঁ, ঠিক আছে। ১৫ থেকে ৬৪ না, এরা হচ্ছে অনির্ভরশীল, ৬৫ বছরের চেয়ে বেশি। তাহলে ১ আর ৩ হচ্ছে আমাদের আনসার। ১ আর ৩। নেক্সটে যাই। অর্থনৈতিক নির্ভরশীলতা অনুপাতকে বলা হয় নির্ভরশীলতার অনুপাত, তো অর্থাৎ স্বাভাবিক নির্ভরশীলতা অনুপাত, অস্বাভাবিক না স্বাভাবিক, বেকারত্বের হার। তাহলে স্বাভাবিকটা হবে আর বেকারত্বের হার হবে। কেমন? স্বাভাবিক নির্ভরশীলতা অনুপাত, অস্বাভাবিক নির্ভরশীলতা অনুপাত। অস্বাভাবিক নির্ভরশীলতা অনুপাত, অর্থনৈতিক নির্ভরশীলতা অনুপাতকে বলা হয় স্বাভাবিক নির্ভরশীলতা অনুপাত, অস্বাভাবিক নির্ভরশীলতা অনুপাত, বেকারত্বের হার। বেকারত্বের হারটা শিওর। স্বাভাবিক অস্বাভাবিক বললে এখানে স্বাভাবিক অস্বাভাবিক, অস্বাভাবিকটাই হবে, কারণ বেকারত্বটা স্বাভাবিক না। বেকারত্বটাকে আমরা নেগেটিভ ওয়েতে দেখি। বেকারত্ব যত বেশি হবে এটা একটা দেশের জন্য নেগেটিভ সাইড, ঠিক আছে? এবার মনে রাখতে পারো। তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক নির্ভরশীলতা অনুপাতটা অস্বাভাবিক বলা যায়। জনসংখ্যা বৃদ্ধি হার নির্ণয় করা যায় আবার ৩ টে উপায় আছে। হ্যাঁ, স্বাভাবিক, জ্যামিতিক আর সূচকে, ৩টাই আনসার। নেক্সট। সাধারণ প্রজনন হার নির্ণয় সূত্র। সাধারণ প্রজনন হারের সূত্র হচ্ছে এইটা। এটা ভুল করে এটা দিও না, এটা গার্লস, এখানে বি হবে। এই যে বি আছে এখানে। নেক্সটে যাই। জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে কি? এই যে এটা পি বাই ১০০০ বা ১০০ থাকবে না। রিমাইন্ডেড। সন্তান ধারণ সক্ষম মহিলাদের বয়সের ব্যবধান কত? ৩৫ বছর। দেখছো? চলে আসছে। ৩৫ বছর ব্যবধান থাকে। ১৫ থেকে ৪৯ বছর বিয়োগ করে দেবা ৩৫ বছর, এখানে গ্যাপ থাকে, ব্যবধান। তারপর প্রত্যেক সন্তান ধারণ সক্ষম মহিলাদের প্রত্যেকে তাদের প্রজনন বয়সের মধ্যে গড়ে যে কয়টি কন্যা শিশু জন্ম দেয়, কন্যা শিশু জন্মগ্রহণ করে জীবিত অবস্থায়, তাদের কি বলে? স্থূল সংযোজন হার, নিট সংযোজন হার, মোট প্রজনন হার আর সাধারণ প্রজনন হার। তাহলে আমরা এখানে কি বলছি? প্রত্যেক সন্তান সক্ষম মহিলাদের মধ্যে তাদের প্রজনন বয়সীমার মধ্যে গড়ে যে কয়টি কন্যা সন্তান জীবিত থাকবে, তাহলে এটা হচ্ছে স্থূল সংযোজন হার। স্থূল সংযোজন হার সংখ্যাটা পড়লে বাবা, ঠিক আছে? ওকে, তাহলে তো শেষ, আর নেই। তো মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেছি এই অধ্যায়ের এমসিকিউ কেমন হয়। তো অবশ্যই এই অধ্যায় করার আগে আমি তোমাদের আরেকটু বলে দিই, যেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমরা একটু কষ্ট করে এই যে এখানে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি না আমরা, এই সূত্রগুলো এগুলো একটু ভালো করে দেখবা। অনেক সময় ডেফিনিশন আকারে সূত্রগুলো চলে আসে। সো এগুলো নিয়ে ধারণা করলে এখান থেকে অনেক ধরনের এমসিকিউ আসতে পারে। তো তোমরা এই সূত্রগুলো আগে অবশ্যই করবা। যারা ম্যাথ করেছো তারা অবশ্যই সূত্রগুলো করেছো। তো সূত্রগুলো আবার একটু কি করবা? স্টাডি করবা। স্টাডি করে তারপর তোমরা এমসিকিউ গুলোর জন্য যাবা। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে এই 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 স্লাইডটা একটু ভালো করে রাখো। এটা থেকে এটা আসার সম্ভাবনা বেশি। আ দ্বিগুণ হওয়ার সময়কাল, ৩ গুণ হওয়ার সময়কাল, এগুলো একটু বেশি আসে এমসিকিউতে। খুবই আমি তো আর বারবার দিনে প্রত্যেকটা থেকে একটা দেওয়ার চেষ্টা করেছি। ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি। কিন্তু দেখবা তোমরা বেশিবার রিপিট করছো এগুলা থেকে। আর বেশি কঠিন হয় না। সূত্র নির্ভর এমসিকিউ আসে আর ছোটখাটো ম্যাথ আসে। সো এই অধ্যায়টা খুবই সহজ। কঠিন কিছু না। তো যারা ক্লাসে এই পর্যন্ত আসছে সবাইকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। একবার রিভিশন হয়ে যাবে। তো সে পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ।